এবং যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাদা দলের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর হাসনাত আলী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। তবে শুরুতেই চলে যেতে চাই জনাব সুভাষ সিংহ রায়ের কাছে। জনাব সুভাষ সিংহ রায়, যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আদালতে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তার ভাষণে। শিক্ষার্থীদের আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরারও আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর যে সংক্ষিপ্ত ভাষণ, এটি নিয়ে আপনি কি বলবেন? আপনি 7 থেকে 8 মিনিটের যে ভাষণ, সেই ভাষণে সবকিছু উঠে এসেছে এবং তিনি যা বলেছেন দেশবাসীর উদ্দেশ্যে, অভিভাবকদের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে এবং ছাত্রদের যে এখানে নানান রকম যে কথাগুলো আমরা গণমাধ্যমে উঠে আসছে, আমরা সারাদিন ধরে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে যেগুলো দেখছি, সেগুলোতে তারা সম্পৃক্ত না, সেটাও তিনি ব্যক্ত করেছেন। এবং আমার কাছে খুব দুঃখ বেদনার বিষয় যেটা, রংপুরে আবু সাইদ নামে যে ছাত্রটির মৃত্যু ঘটলো, এটা কিভাবে ঘটলো এবং কারা এরকম একটা নিরস্ত্র একটি ছাত্রকে গুলি করে হত্যা করলো, আমার কিন্তু মাথায় ঢোকে না। অর্থাৎ রাজনীতিতে যেই বিশৃঙ্খলতা কিংবা সারা দেশের যে ছড়িয়ে পড়া যে উদ্বেগ উৎকণ্ঠার খবর, সত্যি আমাদেরকে মর্মাহত করে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা বিক্ষুব্ধ হয়েছে, যারা কোটা সংস্কারের দাবি করেছে তারা বিক্ষুব্ধ হয়েছে, ছাত্রলীগ নানা জায়গায় আক্রান্ত হয়েছে। চট্টগ্রামে মেডিকেল কলেজে 8 জন আইসিইউতে আছে, তার মধ্যে প্রায় 7 জনই ছাত্রলীগের ছেলে। এই ঘটনাগুলো যেভাবে ছড়িয়ে পড়েছে, এবং আমরা যখন ছাত্র রাজনীতি করেছি এবং 90-এর ছাত্র গণঅভ্যুত্থান থেকে শুরু করে যতগুলো ছাত্র আন্দোলন, ছাত্র সমাজের 10 দফায় সেই আন্দোলনের নেতৃত্বের যে অবস্থানে আমরা থাকতে পেরেছি, সেখানে কখন কিন্তু এরকম উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু ছড়িয়ে পড়েনি। আপনি বরিশালের একটা প্রত্যন্ত অঞ্চলে, যেখানে বিশ্ববিদ্যালয় থেকে অনেক দূরে এবং যার আশেপাশে বেশ কিছুটা দূরে 4-5টি কলেজ আছে, সেরকম ছাত্রছাত্রীরা কিন্তু জড়ো হয়েছে, অর্থাৎ ছাত্ররা কিন্তু বিক্ষুব্ধ হয়েছে। এটা যত দ্রুত আমরা বুঝবো, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে প্রত্যেকে ন্যায় বিচার পাবেন, এবং সে ব্যাপারে তিনি স্পষ্ট আশাবাদী, ঘোষণা তিনি করে। স্পষ্ট করে বলেছেন তিনি আশাবাদী। আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই অধ্যাপক ডক্টর হাসনাত আলীর কাছে। জনাব হাসনাত আলী, যেটি জানতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে, সেটির কারণ কি? ধন্যবাদ আপনাকে। দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে এরকম কোনো অফিসিয়াল প্রজ্ঞাপন এখন পর্যন্ত ইস্যু করা হয়েছে এমনটি নয়। আমি জানার চেষ্টা করেছিলাম, একমাত্র আমাদের শেরেবাংলায় ফজলুল হক হল, সেই হলের প্রভোস্ট একটি ছাত্ররা দরখাস্ত দিয়েছে প্রভোস্ট বরাবরে যে ছাত্র রাজনীতি বন্ধ রাখার জন্য। প্রভোস্ট সেই দরখাস্তের উপরে একটা স্বাক্ষর করে দিয়েছেন যে তাদের সাথে একমত পোষণ করে। এছাড়া ছাত্র রাজনীতি বন্ধ হবে এ ধরনের কোনো ঘোষণা অফিসিয়ালি আমরা পাইনি। তারপর আমি জানার চেষ্টা করেছিলাম যে প্রশাসন বা ভাইস চ্যান্সেলর মহোদয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো ঘোষণা আছে কিনা। সেখানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সম্পাদক মাহিন যেটা আমাকে বলার চেষ্টা করলো যে স্যার, যখন ছাত্ররা তাৎক্ষণিকভাবে ভাইস চ্যান্সেলরকে অবরুদ্ধ করে রাখে, প্রায় 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবরুদ্ধ ছিলেন ভাইস চ্যান্সেলর প্রশাসনের লোকেরা 4টা দাবিতে। সেই 4টি দাবির মধ্যে আমার কাছে কাগজটি আছে, সেই দাবির কাগজ এই মুহূর্তে আমার কাছে। প্রথম দাবি ছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই অস্থিতিশীল যে পরিস্থিতি, রাজনীতি, এই রাজনীতি চিরতরে বন্ধ করা। তারপরে ছাত্ররা যেন হলের সিট নিয়মিত দেওয়া হয় সেটার ব্যবস্থা করা, এবং যারা আক্রান্ত এবং হয়েছে বা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা। এবং আরেকটি হলো যে এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আন্দোলন করতে গিয়ে যারা মনে করছে যে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হতে পারে, সেই মামলা না করা। ভাইস চ্যান্সেলর প্রেস ক্লাবের সেক্রেটারি মাহিনের বরাদ্দে আমি শুধু এতটুকু বলতে পারি যে ভাইস চ্যান্সেলর মহোদয় সেখানে তার পিআরও সেকশনকে বলেছিলেন যে একটা নোটিফিকেশন করে দেওয়ার জন্য, যে যতক্ষণ, এবং নোটিফিকেশন ছিল এরকম যে যতক্ষণ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত না হয়, স্থিতিশীল না হয়, সবার জন্য একটা সহনীয় পর্যায়ে না আসে,
ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে মর্মে উনি সাংবাদিকদের সামনে ভার্বালি বা অরালি এই কথাটা উনি বলেন মৌখিক ভাবে, কিন্তু এটা লিখিতভাবে ছাত্র রাজনীতি বন্ধ করার ঘোষণা এখন পর্যন্ত আমরা পাইনি। প্রশ্নটি হলো যে এই ছাত্র রাজনীতি বন্ধ করার প্রশ্নটি কেন আসলো? দেখেন, গত 15 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে, আপনারাও জানেন পত্রিকার মাধ্যমে, সরকার দলীয় ছাত্র সংগঠন কর্তৃক বৈধ ছাত্রদের সিটে না থাকতে ডক্টর হাসনাত আলী, আসবো আপনার কাছে, আবারও যেতে চাই জনাব সুভাষ সিংহ রায়ের কাছে। সারা দেশে আগামীকাল কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ বিষয়ে আপনার বক্তব্য কি? তার মানে কি প্রধানমন্ত্রীর ভাষণে কি শিক্ষার্থীরা আশ্বস্ত নয়? এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং চটজলদি অনেক কিছুই সঠিক হয় না। এবং এই তরুণদের বয়স আপনি যদি হিসেব করে দেখেন 22 থেকে 25 সর্বোচ্চ। অতএব তাদের যে এক্সপ্রেশন সেটা কিন্তু সবসময় তাৎক্ষণিকভাবে যে সঠিক হবে সেটাও ঠিক নয় এবং আশা করাও ঠিক না। এবং রক্তক্ষরণ হয়েছে, এবং এই হৃদয়ের ভিতরে যে রক্তক্ষরণ সেটা আমাদের সকলের উপলব্ধি করতে হবে। যারা এই আন্দোলনকে সমর্থন করছেন কিংবা এই সংস্কার আন্দোলনের পক্ষে কথা বলছেন তাদেরও উপলব্ধি করতে হবে, এবং কোথায় ত্রুটির জায়গাটি হয়েছে সেই জায়গাটা সবার অনুসন্ধান করতে হবে। আমি খুব স্পষ্ট করে মনে করি যে জুলাই মাসের 1 তারিখ থেকে যা যা ঘটনা ঘটেছে, সরকার তার আগে এগুলো কিন্তু স্পষ্ট করে বলেছেন যে একেবারেই কোটা প্রথা এই মুহূর্তে নাই, এবং 7ই আগস্ট পর্যন্ত এটা স্থিতি অবস্থায় রয়েছে। এবং আদালতের রায় পূর্ণাঙ্গ আসার পরে, আদালতের দিক নির্দেশনার পরে, তখন সরকারের যা করণীয় সেটা তারা করবে, এবং এটাতে কিন্তু স্পষ্ট। তারপরে যে উত্তেজনার ঢেউ এবং নানান ধরনের ক্ষতের জায়গাটি যেভাবে গড়ে নানা সময় যেটা বিক্ষিপ্ত ভাবে এসেছে, যা জড়ো হয়েছে, এই ক্ষোভের জায়গাটি এখন প্রশমন হওয়া দরকার। কেননা এইভাবে দেশ এবং সমাজ রাষ্ট্র চলতে পারে না, এটা আমাদের সবার উপলব্ধি করতে হবে। কিন্তু জি, জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছে আসবো। আবারও যেতে চাই ডক্টর হাসনাত আলীর কাছে। ডক্টর হাসনাত আলী, আদালতে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবেন বলে আশ্বস্ত করেছেন কিন্তু প্রধানমন্ত্রী, এবং আশাবাদ জানিয়েছেন। এ বিষয়ে আপনি কি বলবেন? না, এটি একটি পজিটিভ দিক, এটা নিঃসন্দেহে একটি পজিটিভ দিক, এবং আমরাও বিশ্বাস করতে চাই যে যারা বিচারালয়ে আছেন, বিচারাঙ্গনে আছেন, তারা এই দেশেরই মানুষ, এবং তারা খুব ভালো করেই জানেন যে বর্তমান বাস্তবতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 72 সনে মুক্তিযোদ্ধাদের চাকরির ক্ষেত্রে সুবিধা দেওয়ার ক্ষেত্রে একটা অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছিলেন। কিন্তু এখন তো আমরা স্বাধীনতার 52 বছর চলে গেছি। সেই 52 বছরে সেদিনের 30%, আজকের 30%-এর সংখ্যাটা অনেক বেশি। আপনি যদি মনে করেন যে এই মুহূর্তে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,38,000 বা 2,39,000, তাহলে সেই জন্য 30% কোটা, এটা কোনোভাবেই যৌক্তিক বিচারে সামঞ্জস্যপূর্ণ নয়। এবং সেটি যে এই কোটা সংস্কার যে হওয়া দরকার, বা এটি যে একটি যৌক্তিক পর্যায়ে আসা দরকার, এটি নিয়ে বোধহয় জাতীয় একটি ঐক্যমত্য স্থাপিত হয়েছে, সেটি সরকারের বিভিন্ন মন্ত্রী মিনিস্টারদের বডি ল্যাঙ্গুয়েজে। কিন্তু সমস্যা কোন জায়গায় হলো জানেন? এই ঘোষণাটা যদি আজ থেকে যদি আরো 1 সপ্তাহ আগে আসতো, বা আমাদের সরকার দলের মন্ত্রীরা যদি বিভিন্নভাবে ক্ষমতা, দাম্ভিকতা এবং শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় না নামতেন, এবং ছাত্রদেরকে যদি আস্থায় নিয়ে তাদেরকে যদি এই জিনিসটা বুঝাতেন, বা তাদেরকে যদি পরম মমতায় এবং মমত্ববোধের স্নেহে তাদেরকে ডেকে যদি একটা সমাধানের পথে যাইতেন, বা এই জাতীয় কথা আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেই জাতীয় কথা যদি বলতেন, তাহলে বোধহয় আজকের পরিস্থিতি এরকমটি নাও হতে পারতো। সমস্যাটা কোন জায়গায় হয়ে গেছে? ডক্টর হাসনাত আলী, আপনি থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব সুভাষ সিংহ রায়ের কাছে। জনাব সুভাষ সিংহ রায়, কোটা সংস্কার আন্দোলনে হতাহত সহ নাশকতার বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর কি শিক্ষার্থীদের ঘরে ফেরা উচিত কিনা? এখন আমি বলি, আমার এখন বয়স 59 বছর। আমি যখন 24 বছরের ছাত্র নেতা ছিলাম এবং নির্বাচিত ছাত্র প্রতিনিধি ছিলাম, তখন আমার যে আবেগটা ছিল, যে উত্তেজনার ভিতরে কাজ করতো তাৎক্ষণিকভাবে, সেটা তাদের মধ্যেও এখন কাজ করছে। কিন্তু মনে রাখা দরকার, আপনি কাউকে অসম্মান করেন। আর প্রফেসর হাসনাত আলী ঠিকই বলেছেন যে এখন মুক্তিযোদ্ধাদের দিয়ে যে আবেগের কথা আমরা বলছি, অবশ্যই আমাদের আবেগ থাকবে, সম্মান থাকবে, এবং কোনোভাবেই 30% কিন্তু কোটা থাকছে না, এবং 7 থেকে 8% শুধুমাত্র প্রতি বছর পাওয়া যায়
মেধার সমস্ত প্রক্রিয়া অংশগ্রহণ করার পরে তারপরে মেধা কোটার থেকে কিন্তু এটা পূরণ করা হয়। কিন্তু এই ব্যাপারগুলো যে আস্থায় নিয়ে আসা, সেটা ক্ষেত্রে নিশ্চয়ই এর মধ্যে কোনো জটিলতা আছে, এবং কেউ না কেউ এখানে মাস্টার মাইন্ড হয়ে নানান রকম বিকৃতির জায়গা কিংবা অসৎ উদ্দেশ্যে কাজ করছে বলে আমার কাছে মনে হয়েছে। তা না হলে এইরকম উত্তেজনা পরিবেশ, ভাই ভাইকে হত্যা করা, ভাই ভাইকে কান ধরে উঠবোস করানো, উপরের চারতলা থেকে ফেলে দেওয়া, এবং ছাত্রলীগের সদস্যদেরকে যেভাবে নাজেহাল করা, শিক্ষকদের নাজেহাল করা, এইটা কিন্তু কোনোভাবেই কাম্য ছিল না। অতএব এই যে লক্ষ্য যখন উপলক্ষ্যকে ছাড়িয়ে যায়, তখনই কিন্তু ব্যর্থের জায়গা তৈরি হয়। অতএব খুব স্পষ্ট, এবং উচ্চ আদালতের যে প্রধান বিচারপতি তিনি স্পষ্ট করে বলেছেন, কোমলমতি ছাত্রছাত্রীদেরকে আশ্বস্ত করেছেন তারা ন্যায় বিচার পাবেন এবং তাদের দাবি দাওয়া পেশ করতে পারবেন, এবং 7ই আগস্ট পর্যন্ত এই রায়ের জন্য অপেক্ষা করতে বলেছেন। কিন্তু যখন বলা হয় নির্বাহী আদেশ, থাকুন আমাদের সাথে, আবারও একটু যেতে চাই ছোট্ট করে ডক্টর হাসনাত আলীর কাছে। ডক্টর হাসনাত আলী, এখনো কিন্তু আমরা দেখছি কিছু এলাকায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। যাত্রাবাড়িতে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা, সড়ক অবরোধ করেছে, টোল প্লাজায় আগুন দিয়েছে। আপনার কি মনে হয় আন্দোলন কি অন্য কোনো পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে কিনা? দেখেন, আমি শুধু একজন শিক্ষক হিসাবে আহ্বান জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে উভয় পক্ষ সংযমী হবে, তারা দায়িত্বশীল আচরণ করবে, এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, যেহেতু এই সন্তানরা শিক্ষার্থীরা আমাদের কারো ভাই কারো সন্তান, আমরা তো বয়সে বড়, অতএব তাদের কোনো ছাত্রদের কোনো উস্কানিতে যেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতি চড়াও না হয়, তাদের প্রতি নতুন করার একটি গুলি যেন বর্ষিত না হয়, তাদের প্রতি যেন সাউন্ড গ্রেনেড হামলা করা না হয়। ঠিক একইভাবে ছাত্রদের প্রতি আমি অনুরোধ করব যে যেহেতু ইতিমধ্যেই আমরা 7টি তাজা প্রাণ হারিয়েছি, 6টি তাজা প্রাণ হারিয়েছি, আজকে সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ধরনের একেবারেই রণক্ষেত্রে পরিণত হয়েছে। এটাকে যে করেই হোক একটি আলোচনার টেবিলে বসে সমাধান করতে হবে। আমরা তো সমাধান চাই, সেই সবাই আসলে সমাধান চায়। ডক্টর হাসনাত আলী এবং জনাব সুভাষ সিংহ রায়, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরের খবরটিতে।